এর আগে দুটি পর্বে নবম শ্রেণীর পাঠ্য সৈয়দ মুজতবা আলীর লেখা নব নব সৃষ্টি প্রবন্ধ জাতীয় রচনাটি তোমাদের কাছে আলোচনা করা হয়েছে। সেখানে 3 নাম্বার, 2 নাম্বার বা 5 নাম্বারের অনেক ধরনেরই প্রশ্ন তোমাদের দেওয়া হয়েছে এবং টেক্সট পোর্শনের কোথা থেকে কতটা কোন প্রশ্নের উত্তরে লিখতে হবে সেটাও তোমাদের টেক্সট পোর্শন ধরে ধরে বলে দেওয়া হয়েছে। আজকে দেখো টেক্সটের বাকি অংশটা থেকেও কিন্তু যা গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে সেগুলো আলোচনা করা হবে। তোমরা ইতিপূর্বে দুটি পর্বে যতটা টেক্সট পোর্শন তৈরি করেছো নিশ্চয়ই বুঝতে পেরেছো যে কিভাবে প্রশ্নের উত্তর তৈরি করতে করতে তোমাদের পুরো প্রবন্ধটাই সুন্দরভাবে বা ধারাবাহিকভাবে তৈরি হয়ে যাচ্ছে। তাহলে চলো দেখি আমরা এর পরবর্তী অংশের প্রশ্ন উত্তর সহযোগে আলোচনা। টেক্সটের বাকি অংশের ওপর থেকে আজকে 3টি প্রশ্ন দেয়া হয়েছে। এর আগের পর্বে তোমাদের কাছে টেক্সট পোর্শন এতটা প্রশ্ন উত্তর সহ আলোচনা হয়েছিল। আজকে দেখো তার পরের অংশ থেকে আমরা দেখি কি ছোট বড় প্রশ্ন রয়েছে। এই পরিস্থিতির সামনে জীবন মৃত এসব শব্দের একটা নতুন খতের নিলে ভালো হয়। তাহলে এখানে একটি ছোট প্রশ্ন, জীবন মৃত এসব শব্দের বলতে কোন শব্দকে বোঝানো হয়েছে? এর আগের প্যারায় আমরা পড়েছিলাম না যে বাংলা ভাষায় প্রচুর পরিমাণে আরবি ভাষী শব্দ রয়েছে, কিন্তু নতুন করে আরবি ভাষী শব্দ আর বাংলা ভাষায় আসবে না বা আসছে না বা আসার সম্ভাবনাও নেই। এই বিষয়টা প্রাবন্ধিক এখানে তুলে ধরেছিলেন। কিন্তু যে সমস্ত আরবি ফার্সি শব্দ বাংলা ভাষায় এসে গেছে কিন্তু বেশ কিছু শব্দ অচলিত অবস্থায় রয়েছে, তাদেরকেই জীবন মৃত শব্দ বলে এখানে প্রাবন্ধিক অভিহিত করছেন। কেন? মানে জীবিত অথচ মৃত, অর্থাৎ এই আরবি ফার্সি শব্দগুলি বাংলা ভাষায় রয়েছে কিন্তু ব্যবহৃত হয় না, সেই অর্থে মৃত, আর সেই অর্থে তাদেরকে অচলিত বলা হচ্ছে। তা এই রকম ধরনের শব্দের একটা খতেন এখানে প্রাবন্ধিক তুলে ধরতে চাইছেন। আর এই ধরনের শব্দগুলো আমরা এর আগের দিনেই আলোচনা করেছিলাম যে বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত ছাত্রছাত্রীরা বাংলা ভাষা বা সাহিত্যের কোনো দিক নিয়ে গবেষণা করবেন তাদেরকে বাংলায় লেখা পুরনো সমস্ত সাহিত্যের সম্ভার পাঠ করতে হবে। ফলে তারা আরবি ফার্সি অনেক নতুন শব্দ যেগুলো তারা অর্থ বুঝতে পারবেন, যেগুলো ভাষার মধ্যে অচলিত অবস্থায় রয়েছে, সেগুলো কিন্তু তারা আবার নতুন করে ব্যবহার করতে আরম্ভ করবেন সেই সমস্ত ছাত্রছাত্রী। ফলে সেই সমস্ত অচলিত শব্দগুলো বাংলা ভাষায় নতুন করে মেয়াদ লাভ করবে। তাহলে দেখো আমরা এখানে প্রাবন্ধিকের কাছ থেকে সেই ধরনের শব্দের কোনো তালিকা হয়তো পাচ্ছি না, কিন্তু এখানে একটা ইচ্ছা প্রকাশ তিনি করছেন। তারপরের প্যারাটাতেও দেখো অনেকগুলো তিনটে ছোট প্রশ্ন রয়েছে। ভারতীয় মক্তব মাদ্রাসায় যদিও প্রচুর পরিমাণে আরবি ভাষা পড়ানো হয়েছিল, তবু কার্যত দেখা গেল ভারতীয় আর্যগণ ইরানি আর্য সাহিত্য অর্থাৎ ফার্সির সৌন্দর্যে অভিভূত হলেন বেশি। তাহলে ভারতীয় মক্তব মাদ্রাসায় প্রচুর পরিমাণে কি ভাষা পড়ানো হয়েছে? না আরবি ভাষা পড়ানো হয়েছে। তবুও ভারতীয় আর্যগণকে কোন ভাষার সৌন্দর্যে অভিভূত হতে দেখা গেল, বা কোন সাহিত্যের দ্বারা তারা অভিভূত হলো? না ভারতীয় আর্যগণ ইরানি আর্য সাহিত্যের দ্বারা অভিভূত হলো এবং ফার্সি ভাষার সৌন্দর্যে অভিভূত হলো। তারপরের লাইনেও একটি ছোট প্রশ্ন রয়েছে, উর্দু সাহিত্যের মূল সুর তাই ফার্সির সঙ্গে বাঁধা, আরবির সঙ্গে নয়। দেখা গেছে যে উর্দু তাতে প্রচুর পরিমাণে আরবি পড়ানো হয়েছে ঠিকই, তবুও সেখানে দেখা গেছে কি না মূল সুর কিন্তু ফার্সি, আরবির সঙ্গে তার গাঁটছড়া বাঁধা নেই। হিন্দি গদ্যের ওপরও বাইরের যে প্রভাব পড়েছে সেটা হচ্ছে ফার্সি ভাষার, আরবি ভাষার নয়। তাহলে আমরা এখানে 3টে বিষয় পেলাম, মূলত যে 4টে বিষয় রয়েছে। ভারতীয় মক্তব মাদ্রাসায় কি পড়ানো হয়েছে, ভারতীয় আর্যগণ কোন ভাষার দ্বারা বা কোন সাহিত্যের দ্বারা অভিভূত হয়েছেন, উর্দু সাহিত্যের মূল সুর কি, আর হিন্দি গদ্যের ওপর কোন ভাষার প্রভাব পড়েছে। না সেখানে দেখা যাবে ফার্সির প্রভাব পড়েছে, আরবির নয়। এর পরের প্যারায় আমরা একটা 3 নম্বরের প্রশ্ন পাবো। আজকে মূলত তোমাদেরকে 3 নম্বরের প্রশ্ন দেয়া হয়েছে। একদা ইরানে যেরকম আর্য ইরানি ভাষা ও সেমিতি আরবি ভাষার সংঘর্ষে নবীন ফার্সি জন্মগ্রহণ করেছিল, ভারতবর্ষে সেই সংঘর্ষের ফলে সিন্ধি, উর্দু ও কাশ্মীরি সাহিত্যের সৃষ্টি হয়। তাহলে এই আর্য ইরানি ভাষা মানে কী ভাষা? ফার্সি আর সংস্কৃত ভাষা। আর সেমিতি আরবি ভাষা বলতে মূলত বোঝায় আরবি আছে, হিব্রু আছে,
আর ওখানে আমরা দেখব কিছু কিছু সেই সময়কার আঞ্চলিক ভাষা এর মধ্যে সেমিতি আরবির মধ্যে রয়েছে। তাহলে এই দুটো ভাষা গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ ঘটেছিল, ফলে কি হলো না ফার্সি ভাষার সৃষ্টি হলো। আর ভারতবর্ষেও সেই সংঘর্ষের ফলে, এই দুই ভাষাগোষ্ঠীর সংঘর্ষের ফলে কী ভাষার সৃষ্টি হয়েছিল না সিন্ধি, উর্দু, কাশ্মীরি, এদের ভাষা এবং এদের সাহিত্যের সৃষ্টি হয়। কিন্তু আরবির এই সংঘর্ষ ফার্সির মাধ্যমে ঘটেছিল বলে কিংবা অন্য যে কোনো কারণে হোক, তাহলে আরবির সঙ্গে যে একটা সংঘর্ষ, এখানে ফার্সির সংঘর্ষ ঘটছিল, ভাষা গোষ্ঠীগত সংঘর্ষ ঘটেছিল, তার ফলেও হতে পারে কিংবা অন্য যে কোনো কারণেই হোক, ভারতবর্ষীয় এই তিন ভাষা ফার্সির মতো নব সৃষ্টি দিয়ে ঐশ্বর্যশালী সাহিত্য সম্ভার সৃষ্টি করতে সম্ভবপর হয়ে ওঠেনি। অর্থাৎ এই ভারতবর্ষে যে সিন্ধি, উর্দু, কাশ্মীরি এই তিনটি ভাষার সাহিত্য সৃষ্টি হয়েছিল, কিন্তু সাহিত্য ঐশ্বর্যশালী বা সমৃদ্ধ হয়ে উঠতে পারেনি। উর্দুতে কবি ইকবালই এই তত্ত্ব সম্যক হৃদয়ঙ্গম করেছিলেন ও নূতন সৃষ্টির চেষ্টা করে উর্দুকে ফার্সির অনুকরণ থেকে কিঞ্চিত নিষ্কৃতিতে সক্ষম হয়েছিলেন। তাহলে উর্দু কবির একজন নাম রয়েছে ইকবাল। তিনি কি করেছিলেন না তিনি এই ভাষাগত যে সংঘর্ষ বা দ্বন্দ্ব এটা অনুভব করেছিলেন, দিয়ে তিনি উর্দু ভাষার মধ্যে ফার্সির অনুকরণ কিছুটা কমানোর চেষ্টা করেছিলেন এবং উর্দু ভাষাকে ফার্সি ভাষা থেকে নিষ্কৃতি দিতে সক্ষম হয়েছিলেন। তাহলে এখানে তোমাদের প্রশ্ন যে প্রাবন্ধিক এখানে আর্য ইরানি ভাষা ও সেমিতি আরবি ভাষার সংঘর্ষর দিকটি কিভাবে প্রবন্ধে তুলে ধরেছেন, পুরো এই প্যারাটা তোমাদের উত্তরে এখানে বলতে হবে। তারপরে দেখো একটি সম্পূর্ণ অন্য প্রসঙ্গে আমরা যাচ্ছি, তারপরের প্যারাতেও একটি প্রশ্ন 3 নম্বরের আজকে দেয়া হয়েছে। বাঙালির সর্বশ্রেষ্ঠ সাহিত্য সৃষ্টি তার পদাবলী কীর্তনে। ছোট প্রশ্ন অতি অবশ্যই হতে পারে, বাঙালির সর্বশ্রেষ্ঠ সাহিত্য সৃষ্টি কিসে না পদাবলী কীর্তনে। এ সাহিত্যের প্রাণ এবং দেহ উভয় খাঁটি বাঙালি। এ সাহিত্যে শুধু যে মহাভারতের শ্রীকৃষ্ণ বাংলায় খাঁটি কানারূপ ধারণ করেছেন তাই নয়। তাহলে আমরা বাঙালির পদাবলী সাহিত্যে কি দেখব না সেখানে মহাভারতের শ্রীকৃষ্ণ, যিনি স্বয়ং ভগবান হিসেবে সেখানে পরিগণিত হয়ে থাকেন সকলের কাছে, তিনি বাংলার খাঁটি কানুরূপ ধারণ করেছেন। তিনি যেন একদম মাটির মানুষ। আর শ্রীমতী রাধাও যে একেবারে খাঁটি বাঙালি মেয়ে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং শ্রীমতী রাধিকাকে যেভাবে চিত্রিত করা হয়েছিল পদাবর্তী কীর্তনে, তিনি বাঙালি বাড়ির মেয়ে হিসেবেই পরিগণিত হয়েছিলেন। এরপরে দেখো কি বলা হচ্ছে, ভাটিয়ালির নায়িকা, বাউলের ভক্ত, মুর্শিদিয়ার আশিক ও পদাবলীর শ্রীরাধা একই চরিত্র একই রূপে প্রকাশ পেয়েছিল। ভাটিয়ালি বলতে মূলত এখানে বোঝানো হয়, আমরা জানি যেটা যে মাঝি মোল্লাদের গান। তাহলে সেই গানের মধ্যে যে নায়িকা রয়েছেন, গানের মধ্যে যে একটা তথ্য গল্প রয়েছে তার যে নায়িকা রয়েছেন, আর বাউল হচ্ছে একটা সম্প্রদায়, তাদের যে সঙ্গীত প্রচলিত রয়েছে, তাদের যে যারা বাউলের যে যারা চর্চা করেন তারা হচ্ছে বাউলের ভক্ত, সেই ভক্তরা। আর মুর্শিদিয়া হচ্ছে মূলত ইসলাম ধর্মের আধ্যাত্মিকতা সম্পর্কিত এক বিশেষ ধরনের সাধনগীতি। তার যে আশিক, তার যে রূপ, সেই আশিকের যে রূপ। আর পদাবলীর শ্রীরাধা, পদাবলী কীর্তনে যে শ্রীরাধাকে যেভাবে চিত্রিত করা হয়েছে, তাহলে দেখো নায়িকা ভাটিয়ালির নায়িকা, আর বাউলের ভক্ত, আর মুর্শিদিয়ার আশিক, আর পদাবলী শ্রীরাধা, এরা সবাই যেন একাকার হয়ে গিয়েছিলেন। এরা সবাই বাঙালির ঘরের খাঁটি মানুষ হিসেবে পরিগণিত হয়েছিলেন বাংলা সাহিত্যের সম্ভারে। তাহলে এখানে তোমাদের প্রশ্ন দেওয়া হয়েছে যে একই চরিত্র একই রূপে প্রকাশ পেয়েছেন। তাহলে কাদের কথা বলা হয়েছে, কারা একই চরিত্র বা একই রূপে প্রকাশ পেয়েছেন 1 নাম্বার, এবং সে প্রসঙ্গে কোন তথ্য প্রাবন্ধিক তুলে ধরেছেন না এই পদাবলী কীর্তনের প্রসঙ্গটাই এখানে আসছে। তারপরের প্যারায় দেখো শেষ প্রশ্ন রয়েছে আজকে, মূলত এটিও 3 নাম্বার দেওয়া হয়েছে, অনেক সময় এটা 5 নাম্বারেরও থাকে, তবে তথ্য সেরকম যা রয়েছে এখানে 3 নাম্বার যথেষ্ট। বাঙালির চরিত্রে বিদ্রোহ বিদ্যমান, এই লাইন ধরে প্রশ্ন দেওয়া হয়েছে। কেন প্রাবন্ধিক এ ধরনের মন্তব্য করেছেন, দেখো তার উত্তরই কিন্তু পরের অংশে বলা হয়েছে। তাই এখানে বাঙালি বলতে তিনি কাদের বুঝিয়েছেন এ প্রশ্ন দেয়া হয়েছে, এটা লাস্ট লাইনে রয়েছে।
তার অর্থ এই যে কি রাজনীতি, কি ধর্ম, কি সাহিত্য, যখনই যেখানে সে সত্য শিব সুন্দরের সন্ধান পেয়েছে তখনই সেটা গ্রহণ করতে চেয়েছে। তাহলে কি না, যখনই বাঙালিরা যে ক্ষেত্রই হোক না কেন, সেটা রাজনীতি, ধর্ম, সাহিত্য, যে কোনো ক্ষেত্র হতে পারে, যেখানেই সে সত্য শিব সুন্দর এই ধরনের বা এই দিকের সন্ধান পেয়েছে, সেটাকেই তারা গ্রহণ করেছে, সেটাকেই তারা তাদের জীবনের বা চর্চার মূল মন্ত্র করেছেন। এবং তখন কেউ গতানুগতিক পন্থা, প্রাচীন ঐতিহ্যের দোহাই দিয়ে সে প্রচেষ্টায় বাধা দিতে গেলে তার বিরুদ্ধে আবার বিদ্রোহ করেছেন। তাহলে আমাদের বাঙালি কেন সমস্ত ভাষা সম্প্রদায়ের মধ্যে একটা গতানুগতিক পন্থা বা প্রাচীন সাহিত্য বা ঐতিহ্য, যেটা সাহিত্যের মধ্য দিয়ে ফুটে ওঠে, যেটা আমরা সাধারণত দেখি, তা সেই বিষয়ের দোহাই কিন্তু সেই সমস্ত বাঙালিরা তুলে ধরেনি, বরং যারা তুলে ধরেছে তাদের বিরুদ্ধে তারা বিদ্রোহ ঘোষণা করেছে। এবং তার চেয়ে বড় কথা, যখন সে বিদ্রোহ উচ্ছৃঙ্খলতায় পরিণত হতে চেয়েছে তখন তার বিরুদ্ধেও আবার বিদ্রোহ করেছে। তাহলে যে কোনো একটা বিদ্রোহ দীর্ঘমেয়াদী হলে সে কিন্তু তার লক্ষ্য থেকে অনেকটাই ভ্রষ্ট হয়ে যায়, সেখানে হিংস্রতা বা উগ্রতা আসল উদ্দেশ্যটাকেই চাপা ফেলে দেয়, ঢেকে দেয়। ফলে সেই উচ্ছৃঙ্খলতার বিরুদ্ধেও কিন্তু বাঙালিরা জেহাদ ঘোষণা করেছে, বিদ্রোহ করেছে। তাহলে এ কারণেই বাঙালি চরিত্রে বিদ্রোহ বিদ্যমান বলে প্রাবন্ধিক উল্লেখ করছেন। আর এখানে বাঙালি বলতে কাদের বলা হয়েছে না, দেখো, এই বিদ্রোহ বাঙালি হিন্দুর ভিতরেই সীমাবদ্ধ নয়, বাঙালি মুসলমানও এই কর্মে পরম তৎপর। ধর্ম বদলালেই জাতির চরিত্র বদলায় না। এখানে এই লাইনটা ধরেও প্রশ্ন আমি দিইনি, কিন্তু হতে পারে যে ধর্ম বদলালেই, এটা খুব গুরুত্বপূর্ণ লাইন, ধর্ম বদলালেই জাতির চরিত্র বদলায় না। এখানে কোন জাতির কথা বলা হচ্ছে না, এখানে মূলত হিন্দু আর মুসলিম জাতির কথা তুলে ধরা হয়েছে। তা তাদের ধর্মগত দিক থেকে তারা আলাদা, কিন্তু তাদের চরিত্রের প্রতিবাদী দিকটি এখানে বা বিদ্রোহের দিকটি তিনি প্রবন্ধে তুলে ধরতে চেয়েছেন। কিভাবে না, তারা কোথায় সত্যশিবের সুন্দরের সন্ধান পায়, সেটাকে কি করে, তারা কিসের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে, কিসের বিরুদ্ধে, এই তথ্যগুলো তুলে ধরে তোমাদের বোঝাতে হবে যে ধর্ম বদলালে জাতির চরিত্র বদলায় না। আর এখানে বাঙালি চরিত্র বলতে মূলত প্রাবন্ধিক শুধুমাত্র হিন্দুদের নয়, মুসলিমদেরও বুঝিয়েছেন। অর্থাৎ বাঙালি কারা না, যারা বাংলা ভাষায় কথা বলতে পারে বা কথা বলেন, যাদের বাংলা হচ্ছে মাতৃভাষা, সেক্ষেত্রে তাদের ধর্ম আলাদা হতে পারে, তারা হিন্দুও হতে পারে, মুসলিমও হতে পারে, তারা যে ধর্মেরই হোক না কেন তারা হচ্ছে যারা বাংলা ভাষাভাষী, বাংলা যাদের মাতৃভাষা তারা বাঙালি। এখানে সেই বাঙালিদের কথাই কিন্তু প্রাবন্ধিক তুলে ধরছেন। তাহলে এভাবে তোমরা প্রশ্ন উত্তর সহযোগে পুরো প্রবন্ধটা তৈরি করো, দেখবে খুব সুন্দরভাবে গল্পের মতো করেই মনে তোমাদের থেকে যাবে।